আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আমার নাম আরিফ। আমি আপনাদের সাথে আজকে কথা বলতে এসেছি ফাইন্যান্সার থেকে। এবং আমাদের সাথে আমার সাথে পারহ্যাপস ব্যক্তিগতভাবে অনেকের কথা হয়। বাংলাদেশ থেকে যারা মানে আয়ারল্যান্ডে পড়াশোনা করতে ইচ্ছুক তাদের সাথে এবং আমার টিমের সাথে অনেকের কথা হয়। এবং সেই কথার সূত্র ধরে আমরা জানতে পেরেছি যে গত সেপ্টেম্বর ইনটেকে এবং আমরা নিজেরাও দেখেছি যে গত সেপ্টেম্বর ইনটেকে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য আসলে ভিসা ডিসিশনগুলো খুব বেশি একটা পজিটিভ ছিল না। সো আমরা বিভিন্ন গ্রুপ থেকে যেই ফিডব্যাকগুলো দেখেছি, বিভিন্ন মানুষের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে একটা কমন রিজন ছিল যে সিমিলার সাবজেক্ট ইজ অ্যাভেলেবেল ইন বাংলাদেশ। সো তারা কেন আয়ারল্যান্ডে সেটা পড়তে আসবে? এবং এর পাশাপাশি আবার অনেকে সেম কনসেপ্টে আবার দিয়েছে যে আয়ারল্যান্ডে তার এই সাবজেক্টটি পড়তে আসার প্রয়োজন নেই, কারণ তাদের মনে হয়েছে যে তার অলরেডি সেই কোয়ালিফিকেশন আছে বাংলাদেশের অনুযায়ী। সো এই বিষয়গুলোকে কিভাবে ডিল করা যায়, কারণ আমরা জানি যে অনেকেই মানে নেক্সট 2025-এর জন্য আয়ারল্যান্ডে আসতে ইচ্ছুক। এবং তাদের পার্সপেক্টিভ থেকে কোন কোন স্ট্র্যাটেজিগুলো নিলে এই যে প্রবলেমগুলো সেটাতে মিটিগেট করা যাবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলতে এসেছি। আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটি খুব ক্রুশাল একটা বিষয়, কারণ যেহেতু এটাকে খুব মানে হচ্ছে মানে ঢালাওভাবে এটাকেই মানে হচ্ছে একটা কারণ দেওয়া হয়েছে ভিসা রিফিউজালের ক্ষেত্রে। সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে স্টুডেন্টরা কীভাবে এটা ডিল করে। সো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এই মুহূর্তে মানে সিচুয়েশনটা একটু কঠিন। কেন কঠিন আমি বলছি, কারণ আয়ারল্যান্ডের ইউনিভার্সিটিগুলো বাংলাদেশ থেকে সরাসরি ডিরেক্ট মাস্টার্স নেয় না। কারণ হচ্ছে আয়ারল্যান্ডে গত 2023-এর দিকে বাংলাদেশের যেই ব্যাচেলরটা সেটাকে ডাউনগ্রেড করে লেভেল 7 করে দেওয়া হয়েছে। সো আয়ারল্যান্ডে যে একাডেমিক ফ্রেমওয়ার্ক সেখানে লেভেল 8 এবং লেভেল 9 এই দুইটা টার্ম আপনারা মনে রাখবেন। লেভেল 8টা হচ্ছে ব্যাচেলর এবং লেভেল 9টা হচ্ছে মাস্টার্স। সো অফকোর্স এখানে যারা মাস্টার্স পড়তে আসবে আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি হোক বা একাডেমিক যে ফ্রেমওয়ার্ক হোক, তারা আশা করবে যে বাংলাদেশি স্টুডেন্টের মিনিমাম লেভেল 8 কোয়ালিফিকেশন আছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের ব্যাচেলরকে যখন ডাউনগ্রেড করে দেওয়া হয় লেভেল 7-এ, তো সেটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অনেক চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন ক্রিয়েট করে যে তারা ডিরেক্ট মাস্টার্স করতে আসতে পারবে না। তো সেখানে তাদের কি করতে হয়, হয় তারা হচ্ছে বাংলাদেশ থেকে আরেকটা মাস্টার্স যাদের আছে তারা অ্যাপ্লাই করে, অথবা হচ্ছে এখানে এসে হায়ার ডিপ্লোমাতে অ্যাপ্লাই করে 1 বছর পড়াশোনা করে লেভেল 8-এর ইকুইভ্যালেন্ট একটা সার্টিফিকেট নিতে হয়, নিয়ে তারপর মাস্টার্স করতে হয়। কিন্তু দুইটা স্টেপ বা দুইটা পদক্ষেপই বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কঠিন এবং চ্যালেঞ্জিং ছিল, কিন্তু এখন এটা আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে। কারণ ধরে নিন বাংলাদেশ থেকে একজন ব্যাচেলর করলো এবং সে লেভেল 8 ইকুইভ্যালেন্সির জন্য মানে বাংলাদেশের যে মাস্টার্স সেটাকে তারা লেভেল 8 ধরছে আয়ারল্যান্ডে। সো দেখা গেল মাস্টার্স বা হচ্ছে লেভেল 8 ইকুইভ্যালেন্সির জন্য মানে মাস্টার্সের জন্য এলিজিবল হওয়ার জন্য তারা বাংলাদেশ থেকে আরেকটা মাস্টার্স তারা করলো। ঠিক আছে, সো ব্যাচেলর ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, মাস্টার্স ইন অ্যাকাউন্টিং ফাইন্যান্স। সো এটা করে তারা আয়ারল্যান্ডে যে লেভেল 9 সেটার ইকুইভ্যালেন্ট বা সেটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা মিট করলো। কিন্তু দেখা গিয়েছে যে সে ক্রাইটেরিয়া মিট করলো, তারপর ইউনিভার্সিটি তাকে অফার লেটার দিল, কিন্তু সমস্যাটা হয়ে গেছে ভিসা অফিস। ভিসা অফিস মনে করছে যে তার যেহেতু একটা অলরেডি মাস্টার্স বা এমবিএ ইন অ্যাকাউন্টিং ফাইন্যান্স আছে, তার আয়ারল্যান্ডে আসার আবার কি প্রয়োজন? ঠিক আছে, সো এটা আসলে মানে উভয় সংকট আমাদের স্টুডেন্টদের জন্য। সো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে এটাও ভাবা উচিত। আমাদের ফাইন্যান্সের পার্সপেক্টিভ থেকে বলছি যে আমি একজনের উদাহরণ দিচ্ছি। একজন ভাইয়া এসেছিলেন আমাদের এখান থেকে হেল্প নেওয়ার জন্য। সো আমরা তাকে হেল্প করেছি। তারও সিমিলার সিচুয়েশন, তার অ্যাকাউন্টিং ফাইন্যান্সে অনার্স করা। তারপর উনি হচ্ছেন বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, উনি এফসিএ মানে বর্তমানে একটা কোম্পানির মাল্টি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মানে যে কোম্পানি আছে বাংলাদেশে সেখানকার ম্যানেজার। তো তার ভিসাটাকেও রিজেক্ট করা হয় অ্যাকাউন্টিং ফাইন্যান্সের জন্য। তো আমাদের যেই পার্সপেক্টিভটা ছিল আমরা সেটাকে চ্যালেঞ্জ করি আমাদের টিম, এবং আমরা সেখানে কম্প্রিহেন্সিভ যেই অ্যানালিসিস সেটা দেখাই যে বাংলাদেশে অফকোর্স তার বাংলাদেশে অনার্স আছে, বাংলাদেশের তার হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আছে, বাট আয়ারল্যান্ডে কেন পড়তে আসবে? আয়ারল্যান্ডে এটা কিভাবে ডিফারেন্ট? আয়ারল্যান্ডের কোর্স প্রোগ্রামটা বা কারিকুলামটা কিভাবে ডিফারেন্ট? আয়ারল্যান্ডের যেই হচ্ছে কোর্স ডিজাইন সেটার সাথে বাংলাদেশের কোর্স ডিজাইনের পার্থক্যটা কি? সো এই ধরনের অনেকগুলো পার্সপেক্টিভ হচ্ছে আমরা সেখানে অ্যাড করেছিলাম, এবং আলটিমেটলি যখন আমরা হচ্ছে অ্যাপিল করি তখন তার ভিসাটা হয়। তো আমি জানি না বাংলাদেশে বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে বা যারা ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করছেন তারা কোন অ্যাপ্রোচটা নেন যদি এই ধরনের সিচুয়েশন দেখেন। কিন্তু এর পাশাপাশি শুধুমাত্র সিচুয়েশন এরকমই না, মানে অন্যান্য ক্ষেত্রে দেখা গিয়েছে কেউ মার্কেটিংয়ে মাস্টার্স করেছে, তাকে বলেছে এখানে তার ডিজিটাল মার্কেটিংয়ে মাস্টার্স করার প্রয়োজন নেই। সো এই ধরনের ফিডব্যাকগুলো আমরা দেখেছি। সো এটা শুধুমাত্র যদি আমরা মোটা দাগে বলি যে সাবজেক্ট রিলেটেড একটা ফিডব্যাক, এটা আসলে ভুল। এখানে সাবজেক্টের পাশাপাশি আরও অনেক কিছু ফ্যাক্টর এখানে সম্পৃক্ত আছে। যেমন হচ্ছে এখানকার এমপ্লয়াবিলিটি। আয়ারল্যান্ডে বা শুধু আয়ারল্যান্ড না, বাইরের অনেক কান্ট্রিতে যে কোন সাবজেক্টটা হচ্ছে তারা ক্রিটিক্যাল লিস্ট যে এমপ্লয়মেন্ট সেটাতে নিবে, ওইটা ডিপেন্ড করে সেখানকার জব মার্কেটের উপর। মানে ইটস অ্যাবসোলিউটলি জব মার্কেট ড্রিভেন, যে জব মার্কেট বলে দেবে যে কোন সাবজেক্টটাকে ক্রিটিক্যাল স্কিমে ইনক্লুড করতে হবে, কোনটাতে ইনক্লুড করতে হবে না। রিসেন্টলি আপনারা যদি ফলো করেন অস্ট্রেলিয়াতে
কিন্তু হচ্ছে আইটি যে হচ্ছে ফিল্ডটা, ইফ আম নট মিস্টেকেন, আমি এটা দেখেছি নিউজে কয়েকটা জায়গাতে, আমি ভেরিফাই করার সময় পাইনি, বাট আমার মনে হয়েছে এটা সত্যি, যে আইটি রিলেটেড অনেকগুলো কোর্সকে হচ্ছে ক্রিটিক্যাল স্কিম থেকে বের করে দেওয়া হয়েছে। মানে সো সেখানে তারা কি করেছে, তারা যে প্র্যাকটিক্যাল বা হচ্ছে তাদের হাউস হোল্ডের যে বেশ কিছু কোর্সিং আছে, যেমন প্লাম্বিং বা এই রিলেটেড কোর্সগুলোকে তারা হচ্ছে তাদের স্কিল শর্টেজ বা ক্রিটিক্যাল, তাদের যে ক্রিটিক্যাল স্কিম সেখানে নিয়ে এসছে। সো যেটা বললাম যে এটা অ্যাবসলিউটলি মানে হচ্ছে জব ডিমান্ড বেসড, যে জবে কি কি ডিমান্ড সেটাকে হচ্ছে তারা মানে হচ্ছে প্রথমে অ্যাসেস করে যে হচ্ছে এই সাবজেক্টগুলোকে আমাদের প্রয়োজন। সো আয়ারল্যান্ডে যেটা হয়েছে, আমি আয়ারল্যান্ডে ফেরত আসি, আয়ারল্যান্ডে যেটা হয়েছে যে আয়ারল্যান্ডে অফকোর্স কোভিডের সময় একটা আইটি একটা বুম হয়েছিল। আয়ারল্যান্ডে শুধু পৃথিবীর সব জায়গাতে, কিন্তু আয়ারল্যান্ডে যেহেতু মেটা, তারপর হচ্ছে অ্যাপল, তারপর হচ্ছে গুগল, মাইক্রোসফট থেকে শুরু করে সব বড় বড় টেক কোম্পানিগুলোর হাব, এবং এখানে অসংখ্য শত শত ছোট এবং মিডিয়াম প্রতিষ্ঠান আছে, আইটি ফার্ম আছে, তারপর হচ্ছে এখানে ফান্ডিং মানে কোম্পানিজ আছে অনেক, মানে ইন্টারন্যাশনাল যারা বিলিয়ন ট্রিলিয়ন ডলার ফান্ড নিয়ে ডিল করে এরকম। সো কোভিডের সময় একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ হয় আয়ারল্যান্ডে, এবং সেই গ্রোথের কারণে অনেকগুলো ইন্ডাস্ট্রিতে আসলে অনেকগুলো সাবজেক্টের বা অনেকগুলো জবের মানে ডিমান্ড বা হচ্ছে রিকোয়ারমেন্ট ক্রিয়েট হয়। তো সেই ক্ষেত্রে তারা ক্রিটিক্যাল স্কিমের যে লিস্টটা সেটাকে আপডেট করে, এবং সেই অনুযায়ী একটা স্টুডেন্ট যখন অ্যাপ্লাই করতো তখন হচ্ছে খুব সহজেই ভিসা হয়ে যেত। কিন্তু এখন সিচুয়েশনটা কিছুটা ডিফারেন্ট, এখন যেহেতু কোভিড চলে গেছে এবং বিজনেসগুলো আর কামিং ব্যাক টু নর্মাল, নর্মাল ইন এ সেন্স যে তাদের রেভিনিউ বা প্রফিটেবিলিটি নর্মালি ফেরত আসছে। তো সেখানে অর্গানাইজেশনগুলো চিন্তা করছে আমার এতগুলো লোক প্রয়োজন নেই। তারা অফকোর্স সেই জিনিসগুলো আয়ারল্যান্ডে যে গভর্নমেন্ট তাকে জানে, গভর্নমেন্ট থেকে হচ্ছে এডুকেশন মিনিস্ট্রিতেই সেই ফিডব্যাকটা আসে, এবং সেই অনুযায়ী তারা ডিসাইড করে যে কোন সাবজেক্টগুলোকে তারা রাখবে, কোন সাবজেক্টগুলোকে রাখবে না। যদিও অনেকগুলো সাবজেক্ট ক্রিটিক্যাল স্কিমে থাকে, কিন্তু দেখবেন যে যদি সাবজেক্টটা ইউনিক না হয়ে থাকে, মানে গত সেপ্টেম্বরে যারা অ্যাপ্লাই করেছিলেন, ইউ শুড বি মানে হচ্ছে অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট অলরেডি, যে যদি সাবজেক্টটা ইউনিক না হয়ে থাকে সেক্ষেত্রে সাবজেক্টটাকে বা ভিসাটাকে তারা রিফিউজ করে দিয়েছিল। সো সেই জন্য ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে আমরা এবছর মানে কোন সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করব। তো আমার টিমকে আমি রিকোয়েস্ট করেছিলাম একটা লিস্ট বানানোর জন্য, আমার সামনে লিস্ট আছে। সো আমি একটু লিস্ট বেসিসে কথা বলবো, মানে জাস্ট ইটস এ জেনেরিক আইডিয়া, মানে আমি বলছি না যে এই হাফ অ্যান আওয়ার সেশনে মানে আই ক্যান গিভ ইউ এ ভেরি মানে স্পেসিফিক ইনসাইট, বাট আশা করছি যে একটা মোটামুটি জেনেরিক একটা আইডিয়া দিলে আপনাদের পার্সপেক্টিভটা বুঝতে সুবিধা হবে। এবং অফকোর্স আপনারা যদি আয়ারল্যান্ডের জন্য নেক্সট ইয়ারে চিন্তা করে থাকেন 2025 সেপ্টেম্বরের জন্য, কন্ট্যাক্ট উইথ ফাইন্যান্সার। এবং এটা আমাদের একটা বিশাল একটা ফোকাস মানে 2025-এর জন্য, যে আমরা একটা স্টুডেন্টকে তার প্রোফাইলটা অ্যানালিসিস করে, মানে ইটস নট গোয়িং টু বি দ্যাট ইজি দিস টাইম। যেমন একটা ছেলে যদি আসে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থেকে, আমরা আগে যেটা করতাম যে তাকে অ্যাকাউন্টিং ফাইন্যান্সে মাস্টার্সের মানে অফার করতাম মানে একটা ইউনিভার্সিটিতে, কিন্তু উই আর নট গোয়িং টু ডু দ্য সেম। মানে এখানে হচ্ছে আমরা চিন্তা করবো যে একটা স্টুডেন্টকে কোন সাবজেক্টটা দিলে সেখানে সে এই যে বাধাটা সেটাকে মানে কাটিয়ে উঠতে পারে, যে সেম সাবজেক্ট। এবং আমরা সেটাও দেখবো যে আয়ারল্যান্ডে এখন জব মার্কেটে কোন কোন সাবজেক্টের ডিমান্ড বেশি। আমি যেহেতু আয়ারল্যান্ডে আছে, আই ওয়ার্ক অ্যাজ এ ফাইন্যান্স ম্যানেজার ইন ওয়ান অফ দ্য ইউএস মাল্টিন্যাশনাল কোম্পানিজ, এবং আমার লাস্ট 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে মেটাতে, অ্যাপেলে, ব্যাংক অফ আয়ারল্যান্ডে, ডেলয়েটে, সিটি ব্যাংক এনেতে। সো আই আই থিঙ্ক আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স যে কোন সাবজেক্টগুলো ডিমান্ড এখানে এখনও আছে। হ্যাভিং সেড দ্যাট, আমি যেটা আগেও বলেছি যে আয়ারল্যান্ডে 2-3 বছর আগে জব মার্কেটের সিচুয়েশন যেরকম ছিল, এখন বেশ টাফ। সো কিপ ইট ইন মাইন্ড হোয়েন ইউ আর অ্যাপ্লাইং ফর আয়ারল্যান্ড, এবং ইটস দ্য সেম ফর অল দ্য কান্ট্রিজ, মানে হচ্ছে অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক, ইউএসএ হোক, ওখানে আরও ডিফিকাল্ট। আয়ারল্যান্ড রিলেটিভলি বেটার। সো এখানে আসলে কিছু কিছু জিনিস মাথায় আসতে হবে। আমি মানে মেইন যে টপিক সেখানে যাওয়ার আগে আমি বিষয়গুলো সম্পর্কে ধারণা দিতে চেয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছে দোজ আর রিয়েলি ইম্পর্টেন্ট মানে ফর এ স্টুডেন্ট টু মেক দ্য ডিসিশন। সো এখানে আসলে অফকোর্স ইউর গোল শুড বি টু মানে হচ্ছে পারফর্ম রিয়েলি ওয়েল অ্যাকাডেমিক্যালি। মানে অ্যাকাডেমিক্যালি যদি কেউ ভালো না করে সেখানে সে মানে স্ট্রেট ওয়ে ব্যাকফুটে চলে যাবে। আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি যে ইউনিভার্সিটির যে ইমেজ বা রেপুটেশন সেটা আয়ারল্যান্ডে এতটা ম্যাটার করে না। হ্যাঁ, ইট ম্যাটার্স, বাট ইট নট টু দ্যাট এক্সটেন্ট। আমি এখনও আমার সেই পজিশনে স্টিক থাকবো যদি আপনার রেজাল্ট খুব ভালো হয়। সো আপনাকে যেটা টার্গেট করতে হবে যে, সে ফর এক্সাম্পল আপনি ইউসিডিতে পড়ছেন না, আপনি টিইউডিতে পড়ছেন, দুইটার মধ্যে অবশ্যই তফাৎ আছে, র্যাঙ্কিংয়ে হোক বা রেপুটেশনে হোক। বাট এট দ্য সেম টাইম আপনি ইউসিডিতে পড়ে একটা সেকেন্ড ক্লাস মানে হচ্ছে মাস্টার্স নিয়ে বের হচ্ছেন, আর টিইউডিতে আপনি ডিস্টিংশন নিয়ে বের হচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এমপ্লয়াররা দেখবে যে আপনার টিইউডির ডিস্টিংশনটা ঠিক আছে। সো কিপ দোজ থিংস ইন ইউর মাইন্ড। সো আসলে এখানে পড়াশোনাটা সবচাইতে ইম্পর্টেন্ট আমাদের। আমি গত দিনও বোধহয় বলেছি, আজকেও বলছি, অ্যান্ড আই ফিল রিয়েলি প্রাউড অ্যাবাউট ইট। এই জন্য আমি এই জিনিসটা বারবার এমফাসাইজ করি যে আমাদের শান্তু যে হচ্ছে হায়ার ডিপ্লোমা করতে আসলো ডিবিএসে, সে হচ্ছে এখানে রায়ান এর মতো একটা কোম্পানিতে জব পেয়ে গেছে। এটা ট্রেনিং প্রোগ্রাম, বাট হু কেয়ার্স, এটা খুবই ভালো একটা অপরচুনিটি আমি মনে করি। এবং ডিবিএসে তার রেজাল্ট ছিল 90% প্লাস। সো আপনার যদি মনে হয় যে ডিবিএসে পড়লে ভালো হবে না, আমি ইউসিসিতে বা ইউসিডিতে পড়ি, অ্যাজ আই সেইড মানে শান্ত হ্যাজ প্রুভ টু মি রাইট যে হ্যাঁ ও ওইখান থেকে পড়াশোনা করেছে, কিন্তু রেজাল্টটা যেহেতু খুব ভালো ছিল, ও কিন্তু খুব ইজিলি জবটা পেয়ে গিয়েছে মোরলেস। এবং শি ওয়ার্ক রিয়েলি হার্ড, আমি ওকে দেখেছি, এবং ওদের অনেকের সাথে আমার যোগাযোগ আছে, ওরা আমাকে নিয়মিত আপডেট দেয়।
ওরা ওদের মানে হচ্ছে প্রোগ্রেস সম্পর্কে বলে। সো আই স দ্যাট হাউ মাচ হার্ড ওয়ার্কিং শি ইজ, এবং সে তার নিজেকে ওই পর্যায়ে নিয়ে এসছে। শুধু তাই না, আরও আমাদের গ্র্যাজুয়েট প্রোগ্রামে কিছু সাকসেস আছে যেটা আমি গ্রুপে শেয়ার করেছিলাম, এবং প্রত্যেকেই আসলে একাডেমিক্যালি অনেক বেশি এফোর্ট দিয়েছে, এবং একাডেমিক্যালি এফোর্ট না দিলে আপনি শুরু থেকে পিছিয়ে যাবেন, যে জিনিসটা বলছেন। ফিরে আসি আমি মেন টপিক্সে। সো আমি কয়েকটা ইউনিভার্সিটির কথা বলছি, আমি সবগুলো ইউনিভার্সিটি কভার করতে পারবো না, ইটস অলমোস্ট মানে হচ্ছে 8:45, আমার হাতে 15 মিনিট সময় আছে। সো আমি যেই সময়টা আছে সেটা নিয়ে আমি মানে হচ্ছে কথা বলছি যে কোন কোন সাবজেক্টগুলো কোন কোন ইউনিভার্সিটি থেকে আমার মতে, ব্যক্তিগত মতামত এটা, মানে ডোন্ট গেট মি রং, যে যদি পরবর্তীতে মনে হয় যে না আমি তো ওই সাবজেক্ট নিয়ে আমার ভিসা হয়ে গেছে, ইট ক্যান, মানে আমি জাস্ট এখানে একটা জেনারিক আইডিয়া শেয়ার করছি, মানে টেক ইট লাইক দ্যাট। সো ডাবলিন বিজনেস স্কুলে, আমি ডাবলিন বিজনেস স্কুলটাকে প্রথমে মানে প্রেফার করতাম, যে কারণ হচ্ছে এখানে যে সাবজেক্টগুলো ছিল সবগুলোই হচ্ছে ক্রিটিক্যাল স্কিমের ইনক্লুডেড সাবজেক্ট মোরলেস। কিন্তু এখন যেটা আমি আগেও বলেছি ভিডিওর শুরুতে, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য পার্সপেক্টিভ, যে এখানে জবের পার্সপেক্টিভটা কেমন, সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যেমন কেউ যদি বিজনেস অ্যানালিটিক্সে পড়তে আসে, সে আসলো জাস্ট কোনো রকম একটা কোর্স করলো, ইটস নট গোয়িং টু হেল্প। আমি যেটা দেখেছি যে আমাদের, আমি যেমন সাকসেসটাও শেয়ার করেছি, আমার তেমন হচ্ছে অন্য সাইডটা শেয়ার করো আমার নৈতিক দায়িত্ব। আমরা ফাইন্যান্সের থেকে কখনোই অন্য এজেন্সি বা প্রতিষ্ঠানের মতো বলবো না যে আসুন আপনার একদম হয়ে যাবে, না, যেটা রিয়ালিটি, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি। সো বিজনেস অ্যানালিটিক্স থেকে পড়াশোনা করেও স্টুডেন্টদের এখন জব পেতে কিছুটা কষ্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে ইউ রিয়েলি হ্যাভ টু বি প্রোঅ্যাক্টিভ, যে হচ্ছে বাংলাদেশ থেকে এসে বিজনেস অ্যানালিটিক্সে পড়াশোনা করলাম, রেজাল্টটা টপ নচ হতেই হবে। পাশাপাশি হচ্ছে ইউ নেটওয়ার্ক শুড স্টার্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং। লিঙ্কডিনে হোক বা হচ্ছে বিভিন্ন এক্সটার্নাল যেই রিক্রুটমেন্ট ফেয়ারগুলো হোক, সেখানে যাওয়া, তাদের সাথে কথা বলা, আগের থেকেই একটা কম্প্রিহেন্সিভ একটা হচ্ছে অ্যাপ্রোচ নিতে হবে। বিজনেস অ্যানালিটিক্স, ফাইন্যান্সিয়াল অ্যানালিটিক্স, এই দুইটা সাবজেক্ট আমি মনে করি খুবই ভালো। ফাইন্যান্সিয়াল অ্যানালিটিক্সটা হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবেল না, বিজনেস অ্যানালিটিক্সও অ্যাভেলেবেল না। তো সাবজেক্টের যদি পার্সপেক্টিভ হয়, সেক্ষেত্রে এই দুটো সাবজেক্ট উইল বি বেটার অপশন। আবারও বলছি, হয়তোবা আমি জানি না সেপ্টেম্বরে হয়তোবা বিজনেস অ্যানালিটিক্সেও ভিসা রিফিউজ হয়েছে, বাট ইউ হ্যাভ টু র্যাশনালাইজ ইট। যেহেতু এটা ফার্স্ট টাইম ছিল সেপ্টেম্বরে, আই হোপ দে হ্যাভ গন থ্রু দোজ এক্সপিরিয়েন্স এম্বাসি থেকেও, এবং বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে তারা সেই বিষয়গুলোকে সেভাবেই মানে হচ্ছে ডিল করবে নেক্সট ইনটেক থেকে, অ্যান্ড অফকোর্স আমরা তো করবোই। তো সেখানে ফাইন্যান্সিয়াল অ্যানালিটিক্স আছে, বিজনেস অ্যানালিটিক্স আছে, সাইবার সিকিউরিটি। জাস্ট কিপ ইট ইন মাইন্ড, সাইবার সিকিউরিটি হচ্ছে আয়ারল্যান্ডে বেস্ট ডিমান্ডিং একটা সাবজেক্ট। তো সাইবার সিকিউরিটিতে যারা ব্যাকগ্রাউন্ডে আছেন বা সাইবার সিকিউরিটিতে যারা ক্যারিয়ার করতে চান, আই থিঙ্ক দে আর নট গোয়িং টু টাচ সাইবার সিকিউরিটি, ঠিক আছে, কারণ এটার ডিমান্ডটা আয়ারল্যান্ডে এখন পর্যন্ত আছে। হ্যাঁ, অনেক ফ্রেশার্স আছে হয়তো আমার ভিডিও দেখে হয়তো মনে করতে পারে যে ভাই আমি তো এখনো জব পাইনি আয়ারল্যান্ডে। This is right, but at the same time there are demand here, and a lot of students are coming from India, China, Pakistan, Nepal. They are also competing with you, so you have to keep that perspective in your mind. But job demand যে আছে বা জবের যে অ্যাভেলেবিলিটি আছে, ওটাতে কোনো মানে সন্দেহের কোনো অবকাশ নেই সেই বিষয়টাতে। তারপর হচ্ছে বিজনেস অ্যানালিটিক্সের কথা বলেছি আমি, এবং এআই রিলেটেড যদি কোনো মানে হচ্ছে আম, কারো ইন্টারেস্ট থাকে তারা অ্যাপ্লাই করতে পারে। আমি আবারও বলছি, আমি জবের পার্সপেক্টিভ থেকে আলাদা রাখছি, আমি সাবজেক্টটাকে হচ্ছে ডিস্টিংগুইশ করার চেষ্টা করছি যে কোন সাবজেক্টগুলো বাংলাদেশে আছে, কোনটা বাংলাদেশে নেই। প্রজেক্ট ম্যানেজমেন্টে আমি বাংলাদেশে কোনো মাস্টার্স এখন পর্যন্ত দেখিনি, আমি দেখেছি শর্ট কোর্স আছে, ডিপ্লোমা আছে, বাট এমবিএ বা এমএসসি ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট আমার চোখে এখন পর্যন্ত পড়েনি। আই কুড বি রং, বাট আমার চোখে এখন পর্যন্ত পড়েনি। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্যান অলসো বি এ গুড অপশন। সো when I'm talking about the good options, pharmaceutical is a very good option for Ireland, কারণ ফার্মাসিউটিক্যালে অনেক জব আয়ারল্যান্ডে এখন অ্যাভেলেবল। আই ক্যান টেল ইউ দ্যাট উইথ দ্য মানে হচ্ছে অথরিটি অ্যান্ড অথেন্টিসিটি, যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আয়ারল্যান্ড স্টিল একটা বুমিং ইন্ডাস্ট্রি। সো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে পড়াশোনা যারা করতে আসতে চান বা ফার্মাসিতে যারা মাস্টার্স করতে আসতে চান, ডিরেক্ট ফার্মাসিতে মাস্টার্স না করে হয়তোবা, আমি একটা সাবজেক্টের কথা বলছি, গ্রিফিথ কলেজে আছে, গ্রিফিথ আমাদের পার্টনার, ডিবিএস আমাদের পার্টনার ছিল। সো গ্রিফিথে ফার্মাসিউটিক্যাল বিজনেস অ্যান্ড টেকনোলজি আছে, তারপরে হচ্ছে ডিবিএসে গ্রিফিথে আছে মেডিকেল ডিভাইস অ্যান্ড টেকনোলজি, দোজ আর রিলেটেড ইন দ্যাট ফিল্ড, অ্যান্ড হচ্ছে সাইবার সিকিউরিটিতে আছে নেটওয়ার্ক অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি। সো এই বিষয়গুলোকে আপনারা মাথায় রাখতে পারেন। এর পাশাপাশি অনেক সাবজেক্ট আছে, আমি যেটা বললাম যে আমি র্যান্ডমলি আমার চোখের সামনে যেটা পড়ছে আমি সেটা বলছি, এর বাইরে তো অনেক সাবজেক্ট আছে প্রত্যেকটা ইউনিভার্সিটি, বাট এই সাবজেক্টগুলোকে আমার মনে হয়েছে যে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে ডিস্টিংগুইশ করাটা অনেকটা ইজিয়ার। বিগ ডেটা অ্যানালিটিক্স, বাংলাদেশে বিগ ডেটার উপর কোনো মাস্টার্স নেই, সো সেই বিষয়টাকেও চিন্তা করা যেতে পারে। একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে আয়ারল্যান্ডে অনেকগুলো টেকনিক্যাল ইউনিভার্সিটি আছে বা টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আছে, যেমন টেকনোলজি ইউনিভার্সিটি ডাবলিন, তারপর হচ্ছে এসএটিইউ আছে, এটিইউ আছে। সো সেইখানকার কোর্সগুলো আমার কাছে মনে হয়েছে আয়ারল্যান্ডে যে বর্তমান জব মার্কেট সেটাকে ওরিয়েন্টেশন করে হচ্ছে ডিজাইন করা। সো আপনারা যদি আয়ারল্যান্ডের জন্য ইন্টারেস্টেড থাকেন, আমাদের 3টা হচ্ছে টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আছে যারা আমাদের ডিরেক্ট পার্টনার, বাকিগুলো আমাদের হচ্ছে স্ট্র্যাটেজিক পার্টনার। সো ডিরেক্ট পার্টনারের মধ্যে আছে টিইউডি, তারপর হচ্ছে এসএটিইউ, এটিইউ। সো ওইখানে বেশ কিছু সাবজেক্ট আছে যেগুলো আমার কাছে মনে হচ্ছে অনেক ইন্টারেস্টিং। যেমন টিইউডির ক্ষেত্রে আমি বলবো
টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ডাবলিনের ক্ষেত্রে, যেখানে সাস্টেইনেবল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা খুবই প্রমিনেন্ট একটা সাবজেক্ট, যেটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ থেকে যারা পড়াশোনা করছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তারা পড়াশোনা করতে পারে এটাতে। কারণ ইউরোপ ইন জেনারেল মানে হচ্ছে অ্যাজ এ হোল তারা সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং, সাস্টেনেবল এনার্জির উপর অনেক অনেক বেশি হচ্ছে ফোকাস করছে। তো যারা সিভিল ইঞ্জিনিয়ার তারা আমি বলবো ডিরেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং করতে না এসে তারা যদি সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং চুজ করতে পারেন, আমার মনে হয় দ্যাট উইল বি ভেরি গুড অপশন ফর দেম। তারপর আমি চলে যাচ্ছি ইউনিভার্সিটি অফ লিমেরিক। লিমেরিকে যেমন অ্যারোনটিক্যাল মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট আছে, যেটা আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো এবং এটা এক্সেপশনাল এবং খুব ইউনিক একটা সাবজেক্ট, যেটা হচ্ছে বাংলাদেশে কোথাও নেই। অ্যাজ আই সেড, আমি র্যান্ডমলি চোখের সামনে যেটা আসছে সেটা বলছি। এছাড়া অনেক সাবজেক্ট আছে এবং সাবজেক্ট সিলেকশন নিয়ে আই থিঙ্ক দেয়ার আর লট অফ থিংস টু ডু ফর সেপ্টেম্বর ইনটেক, এবং সেখানেই হচ্ছে আপনাদের এক্সপার্ট অপিনিয়ন প্রয়োজন, অ্যান্ড মাই টিম উইল বি দেয়ার টু হেল্প ইউ। আমি পার্সোনালি এবার আমার টিমের সাথে কথা বলেছি যে আই উইল বি গাইডিং দ্য স্টুডেন্টস ফর দ্য সাবজেক্ট সিলেকশন, মানে তারা টিমের সাথে কথা বললো, টিম আমাকে ফিডব্যাক দিবে, অ্যান্ড আই উইল পার্সোনালি চুজ দ্য সাবজেক্টস ফর ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টস মোর ও লেস মানে পসিবল। এখন পর্যন্ত যারা অ্যাপ্লিকেশন সাবমিট করেছে মানে টিম আমার সাথে কথা বলেছেন, আই সাজেস্টেড দেম সাম অপশনস, যেমন মানে একটা অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স একটা স্টুডেন্ট এবার অ্যাপ্লাই করতে যাচ্ছে, আমি বলে দিয়েছি আমার টিমকে যে গো ফর দ্যাট অপশন, মানে হচ্ছে ডিরেক্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্সে না যেয়ে গো ফর দ্যাট অপশন, এন্ড আমি প্রিটি শিওর যে তার ভিসাটা আমরা নেক্সট ইয়ারে হয়তো বা এনশিওর করতে পারবো। সো এই বিষয়গুলোকে মাথায় রাখা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আয়ারল্যান্ডে খুব বেশি একটা ডিমান্ড নেই, সো সেটাতে যদি কেউ অ্যাপ্লাইও করে আমার মনে হয় না ইটস নট গোয়িং টু বি দ্যাট ফ্রুটফুল। সো ওই পার্সপেক্টিভটাই বলছি যে যখন ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে সাবজেক্ট লিস্ট দেওয়া আছে, ইউ গো টু দ্য ওয়েবসাইট, ইউ মানে সি হোয়াট আর দ্য সাবজেক্টস অ্যাভেলেবল, অ্যাট দ্য সেম টাইম দেখুন যে কোন সাবজেক্টটা বাংলাদেশ অলরেডি অ্যাভেলেবল আছে, এবং আরেকটা সাইডে দেখবেন যে বাংলাদেশের সাবজেক্ট অ্যাভেলেবেল না থাকলেও আয়ারল্যান্ডে সেই সাবজেক্টের জব মার্কেটে ডিমান্ড আছে কিনা, দ্যাটস রিয়েলি ক্রুশাল, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট আমি চলে যাচ্ছি এসএটিউতে। সো এসএটিউতে যেটা হয়েছে যে এসএটিউতে গতবার আমাদের বেশ কয়েকজন ক্যান্ডিডেট গেল, এবং মানে আমাদের প্রত্যেকটা ভিসাই ওখানে হয়ে গেছে, কারণ এসএটিউতে আমাদের মনে হয়েছে যে এমন কিছু সাবজেক্ট আছে দোজ আর ভেরি ইউনিক, এবং এসএটিউর সাবজেক্টগুলো আয়ারল্যান্ডের জব মার্কেট ওরিয়েন্টেড। আমি আগে সবসময় একটা কথা বলতাম যে যারা স্টুডেন্ট তাদেরকে ডাবলিনে থাকার জন্য, আমি এখনও বলবো যে হচ্ছে ডাবলিনেই থাকার জন্য যদি পসিবল হয়, বাট অ্যাট দ্য সেম টাইম রিয়ালিটিটা হচ্ছে যে ডাবলিনে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে অনেক ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট যেটা সেটা নিয়ে হচ্ছে ইউনিভার্সিটির বা হচ্ছে ভিসা অফিস কোশ্চেন করবে। তো সেই ক্ষেত্রে এখন যেহেতু ভিসাটাই মানে মেইন আমাদের প্রায়োরিটি, যে হচ্ছে আমাদের ভিসাটা হওয়াটাই উচিত, তো সেই ক্ষেত্রে ডাবলিনের বাইরে যেতে আমি এখন মানা করব না, কারণ ইটস এ রিয়ালিটি যে যদি আমার সাবজেক্টটা যদি আমার ইউনিক হয় সেটা ডাবলিনের বাইরে হলেও সেখানে যাওয়া উচিত। সো এসএটিউতে বেশ কিছু সাবজেক্ট আছে, যেমন ফাইন্যান্সের ক্ষেত্রে আমি বলবো যে অ্যাকাউন্টিং অ্যান্ড অ্যানালিটিক্স এই সাবজেক্ট আছে, যেটা হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবেল না অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, বা হচ্ছে বিজনেস ফাইন্যান্স অ্যান্ড বিজনেস অ্যানালিটিক্স। সো এই কম্বিনেশনটা হচ্ছে ইউনিক, এটা হচ্ছে বাংলাদেশে নেই, তো সেখানে হচ্ছে স্টুডেন্টরা যেতে পারে। এটিইউতেও বেশ কিছু সাবজেক্ট আছে যেটা হচ্ছে আহ, মানে ফার্মাসিউটিক্যাল মেডিকেল ডিভাইসেস রিলেটেড, সেখানে আমাদের স্টুডেন্টরা গিয়েছে এবং সেখানে ভিসার ক্ষেত্রে আমরা কোনো সমস্যা ফেস করিনি। তো এই পার্সপেক্টিভগুলো মাথায় রাখা যেতে পারে। ইউসিডি, ট্রিনিটি, তারপর হচ্ছে ইউসিসি, বা ইউনিভার্সিটি অফ গলওয়ে, এই ইউনিভার্সিটি ডিসিউ অফকোর্স মানে ডাবলিনের ভেতর, এটা খুবই ভালো ইউনিভার্সিটি, বাট আমি দেখেছি যে তাদের ক্ষেত্রেও ভিসা রিফিউজ এসেছে। যেমন এই কামিং ইনটেকে একজন আমাদের সাথে অ্যাপ্লাই করছেন হচ্ছে ইউনিভার্সিটি অফ গলওয়েতে, কিন্তু তার ভিসাটাও রিজেক্ট করে দিয়েছিল ডিসিউ থেকে আগের বার, সে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাপ্লাই করেছিল, তো তার অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স ছিল তার সাবজেক্ট। সো ডিসিউ যদিও ভালো ইউনিভার্সিটি, কিন্তু সাবজেক্টটা সিমিলার হওয়ার কারণে সেও বাংলাদেশে মানে কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট, তো সেই জন্য হচ্ছে তার ভিসাটা রিফিউজ করে দেয়। এবার যে ইউনিভার্সিটি অফ গলওয়েতে তার সাবজেক্ট একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে, যে অ্যাকাউন্টিং অ্যান্ড অ্যানালিটিক্স সাবজেক্ট আমরা দিয়েছি। দেখা যাক, আমরা আশা করছি যে তার ভিসাটা আমরা সেপ্টেম্বর 2000 মানে হচ্ছে 25-এর যেই ইনটেক সেটার জন্য আমরা তার ভিসাটা পাবো। তো আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য ছিল, আমি যেহেতু আগেও বলেছি যে র্যান্ডম কথা না বলে ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে আমরা স্পেসিফিক মানে হচ্ছে বিষয়গুলো নিয়ে কথা বলি, এবং স্পেসিফিক বিষয়গুলোর মধ্যে একটা ছিল সাবজেক্ট সিলেকশন। যদিও আমি জানি না আমি এই হাফ অ্যান আওয়ারের ভিডিওতে কতটুকু ইনসাইট দিতে পারলাম, বাট আই ওয়ান্টেড টু ডেলিভার দ্য মেসেজ যে সাবজেক্ট সিলেকশন ইজ গোয়িং টু বি রিয়েলি ক্রুশাল ফর 2025, অ্যান্ড অলসো মানে হচ্ছে আয়ারল্যান্ডের এমপ্লয়াবিলিটির পার্সপেক্টিভ থেকে সাবজেক্টটা সিলেক্ট করতে হবে। এবং এই সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে ইফ ইউ নিড এনি হেল্প, জাস্ট গেট ইন টাচ উইথ আওয়ার টিম, অ্যান্ড দ্য টিম উইল বি ইন টাচ উইথ মি, অ্যান্ড ইন সাম কেসেস আই উইল বি ইন টাচ উইথ ইউ ডিরেক্টলি, মানে যখন আমার টিম বলবে, বাট উই উইল ডিল উইথ দ্যাট ইনশাল্লাহ। সো আশা করছি যে উই ক্যান অ্যাডভাইজ ইউ টু দ্য রাইট ডিরেকশন, টু দ্য রাইট পাথ, এবং যদি কোনো কোয়েরি থাকে সেটা আমরা রিজলভ করতে পারবো।
আমি কমেন্ট চেক করছিলাম, আমাদের এখন পর্যন্ত কোনো কমেন্ট নেই, বাট দ্যাটস ফাইন। মানে এই ভিডিওটা যখন পরবর্তীতে কেউ দেখবেন, যদি কারো কোনো কোয়েরি থাকে ভিডিওর নিচে আপনারা পেস্ট করতে পারেন। মানে আমার টিম বা আমাকে বলা হয়েছিল যে বা মানে হচ্ছে যে সন্ধ্যার সময় লাইভ করলে অনেক মানে হচ্ছে আমাদের অডিয়েন্স থাকবে, কিন্তু আই এম অ্যাকচুয়ালি ভেরি বিজি থ্রু আউট দ্য উইকেন্ড, মানে বিজি থাকা হয়, তো সেক্ষেত্রে আসলে ওই সময়টা মেনটেন করাটা আমার জন্য ডিফিকাল্ট, অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড এটা হচ্ছে বাংলাদেশে একটা মানে অফ পিক আওয়ার বলা যেতে পারে। সো ইটস নট এ প্রবলেম, দ্য মেইন মোটিভেশন ইজ টু ডেলিভার দ্য মেসেজ। সেই মেসেজটা মানুষ লাইভ দেখুক বা হচ্ছে পরে দেখুক, সেটা একটা সময় দেখলেই হলো, মানে এটাতে কোনো সমস্যা নেই। একজন বোধহয় মানে আমাকে কমেন্ট করেছেন এইমাত্র। সো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের জন্য সেম রিকোয়ারমেন্ট, এমএস লাগবে, সিএসসি ব্যাকগ্রাউন্ড আমি 3.88, এমএস এর জন্য HAIA অ্যাপ্লাই করব TU. Also, I have research experience, submitted 3 journals in data in brief, also have 2 conferences published. So you have very good result. The only thing you need to consider, মানে সিয়াম কবির ভাইয়া, মানে হচ্ছে আমি হয়তোবা তুমি আমার অনেক জুনিয়র, আমি তুমি করেই বলছি। সো তুমি এখানে কমেন্ট করেছো যে তোমার সিজিপিএ 3.88, হুইচ ইজ ভেরি গুড, ইউ স্ট্রং পয়েন্ট। অ্যান্ড দেন এখানে একটা কনসিডারেশন যে তোমার প্রিভিয়াস ইউনিভার্সিটি কোনটা বাংলাদেশে, ইফ ইউ ক্যান লেট মি নো স্ট্রেট ওয়ে নাও, আই ক্যান টেল ইউ। এখানে হচ্ছে মানে আয়ারল্যান্ডের সিএসিটা এখন পর্যন্ত কিউকিউআই 8-এর ফ্রেমওয়ার্কে ধরা হয়, মানে কিউকিউআই লেভেল 8, বাট তার ইউনিভার্সিটি কোনটা বাংলাদেশে সেটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মানে হচ্ছে বাংলাদেশে যে ইঞ্জিনিয়ারিং যে অ্যাক্রেডিটেশন বডি আছে, সেখান থেকে যদি ইউনিভার্সিটি হচ্ছে অ্যাক্রেডিটেড হয়, তাহলে হচ্ছে তার যেই মানে ব্যাচেলরটা সেটাকে ডিরেক্টলি মাস্টার্সের জন্য এন্ট্রি করবে তারা। দেখতে পাচ্ছি যে সিয়াম কবির তুমি লিখেছো যে ডেফোডিল, সো আই থিঙ্ক ডেফোডিল ইজ ইন দ্য লিস্ট, বাট বিকজ ইউ হ্যাভ ইউর কমেন্ট হিয়ার, আই উইল রিকোয়েস্ট মাই টিম টু চেক দ্যাট, মানে হচ্ছে বাংলাদেশের যেই আমরা পোর্টাল থেকে চেক করি, তো সেখান থেকে একটু চেক করার জন্য, অ্যান্ড সিয়ামকে মানে হচ্ছে রিপ্লাইটা দেওয়ার জন্য ইনবক্সে হোক বা কমেন্টে হোক, ইফ ইউ ডোন্ট মাইন্ড। সো সিয়াম, যদি এই একটাই ব্লকার ছিল মানে হচ্ছে মানে ইউনিভার্সিটিটা অ্যাক্রেডিটেড কিনা, আই থিঙ্ক ইটস অ্যাক্রেডিটেড ডেফোডিল। সো যদি এটা হয়ে থাকে তাহলে দেয়ার ইজ নো ব্লকার ফর ইউ। আই হোপ যে টিইউ তোমাকে হচ্ছে ডিরেক্টলি মানে হচ্ছে অফার লেটার দিবে মাস্টার্সের জন্য, অ্যান্ড ইফ ইউ আর ইন্টারেস্টেড, টিইউডির সাথে আমাদের মানে রেগুলার কথা হয়, করেসপন্ডেন্স হয়, ইউ ক্যান কন্ট্যাক্ট ফাইন্যান্সের টিম অ্যান্ড দে ক্যান সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অন বিহাফ অফ ইউ, মানে দেয়ার ইজ নো প্রবলেম অ্যাট অল। ওকে। আমি একটু দেখছি, আর যেহেতু আমার 2-3 মিনিট আছে, ওয়েলকাম ভাইয়া, কোনো সমস্যা নেই। আর যেহেতু 2-3 মিনিট আছে, আমি একটু দেখি যে আমাদের হচ্ছে আর কোনো ইউনিভার্সিটির কোনো সাবজেক্ট আমার চোখে পড়ছে কিনা। ডাবলিন সিটি ইউনিভার্সিটি, ইলেকট্রনিক্স মানে হচ্ছে আয়ারল্যান্ডে মানে ট্রিপলির যারা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে বাংলাদেশে, আমি মনে করি যে তাদেরও ডিমান্ড আছে। আমি যেটা দেখেছি যে আমার কিছু জুনিয়র বাংলাদেশ থেকে ডিরেক্টলি জব নিয়ে এসছে, মানে আয়ারল্যান্ডে, যারা ট্রিপলি ব্যাকগ্রাউন্ডে ছিল বা বিভিন্ন জায়গাতে হচ্ছে জব করতো। এর কারণটাও হচ্ছে খুব রিলেভেন্ট, আয়ারল্যান্ডে অনেকগুলো ডেটা সেন্টার আছে, মানে গুগল, মাইক্রোসফট বা হচ্ছে অ্যাপল, মেটা, তাদের প্রত্যেকেরই ডেটা সেন্টার আছে আয়ারল্যান্ডে। এর পাশাপাশি হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোরও হচ্ছে প্রোডাকশন ফ্যাক্টরিগুলো আছে আয়ারল্যান্ডে। তো সেই পার্সপেক্টিভ থেকে যেই এখানে অনেক ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে ইলেকট্রনিক যেই সাবজেক্টগুলো আছে, সেটা ব্যাকগ্রাউন্ডের হচ্ছে মানুষদের প্রয়োজন হয়। সো আমি বলবো যে দিস ক্যান বি অ্যান অপশন, মানে হচ্ছে এই সাবজেক্টটা ভালো হতে পারে মানে ডিসিউতে। MD Jalaluddin, Bachelor and Masters in Public Administration from University of Chittagong. Now I want to do MS Human Resources Management. Is it possible? So Bachelor and Master যেহেতু Public Administration আছে ভাইয়া, so Human Resources possible, but having said that, মানে if you could clarify যে আপনার মানে হচ্ছে জব এক্সপিরিয়েন্স আছে কিনা, এটা আসলে খুব ইম্পর্টেন্ট হবে এখানে। আদারওয়াইজ ওরা ধরবে যে ইউ হ্যাভ সিমিলার সর্ট অফ মানে মাস্টার্স ইন বাংলাদেশ, মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মানে যদিও আমরা জানি এটা আলাদা, মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিলস উইথ মানে হচ্ছে ম্যাক্রো ইকোনমিক হচ্ছে এনভায়রনমেন্ট, হোয়ার ইজ হিউম্যান রিসোর্স ইজ ভেরি মাচ অর্গানাইজেশন ওরিয়েন্টেড।
তো সেখানে তারা আমি জানি না মানে আইরিশ এম্বাসিতে যারা আছে উইথ ডিউ রেসপেক্ট মানে তাদের অ্যাসেসমেন্টগুলো আরেকটু ব্রড হওয়া উচিত আর একটু ইন্টেন্সিভ হওয়া উচিত রাদার দেন জাস্ট জেনেরিক গ্রাউন্ডে রিফিউজ না করে দিয়ে। তো আমি বলবো যে আপনার এক্সপিরিয়েন্সটা উইল বি কি হিয়ার, যে আপনার এক্সপিরিয়েন্সটা কি সেই অনুযায়ী একটা সাবজেক্ট সিলেক্ট করা। সো আপনার এক্সপিরিয়েন্সটা যদি আমাকে একটু বলেন মানে লাইভের পরেও মানে আমি হয়তো এটা রিভিউ করে আপনাকে একটা ফিডব্যাক দিতে পারি। ঠিক আছে, এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট আপনার জন্য, ক্রুশাল। যদি এক্সপিরিয়েন্স না থেকে ডিরেক্ট অ্যাপ্লাই করতে চান এইচআরএম এ, আই এম শিওর যে দে উইল কাম ব্যাক উইথ দ্য সেম সর্ট অফ ফিডব্যাক যে ইউ হ্যাভ সিমিলার সর্ট অফ মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, why you want to do another master's in HRM. So please let us know your experience, organizational experience, and we can get back to you. Either let us know in the comment or you reach out to Financer, share your profile, they will be able to help you. And ওরা আমাকে যখন রিচ আউট করবে তখন আমি ওদেরকে গাইড করতে পারবো। 7 years working এক্সপিরিয়েন্স ইন দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর, আপনার ডেজিগনেশন একটু বলবেন ভাইয়া, তাহলে আমি হেল্প করতে পারবো। মানে আপনার যেহেতু 7 বছর এক্সপিরিয়েন্স আছে, আপনার ডেজিগনেশনটা কি ছিল সেখানে সেটা আমাকে একটু বলবেন। হোয়াট এভার দ্য ভিসা রেশিও অফ ইউসিডি অ্যান্ড টিসিডি, মানে হচ্ছে আশিকুল ইসলামের কাছ থেকে এসছে। আশিকুল আমি যেটা আগেও বলেছি যে টিসিডি এবং ইউসিডি আয়ারল্যান্ডের দুটো বেস্ট ইউনিভার্সিটি। আমি নিজেই ইউসিডি স্মার্টফিট গ্রাজুয়েট, মানে 2013-তে আমি এখানে আমার সেকেন্ড মাস্টার্স করি ইউসিডি থেকে। স্মার্টফিট বিজনেস স্কুল, যেটা আয়ারল্যান্ডের নাম্বার 1 বিজনেস স্কুল বলা হয়, এবং এই বছরও এটা নাম্বার 1 ইউরোপে 21। সো অফকোর্স ইউ অলরেডি আন্ডারস্টুড যে এটা কত ভালো একটা ইনস্টিটিউশন। আয়ারল্যান্ডের নাম্বার 1 তো বটেই, ইউরোপে হচ্ছে 21, এবং মানে ওয়ার্ল্ডের মধ্যে এটা হচ্ছে 100। নাও দ্য থিং ইজ, আমি যেটা বললাম যে ইউনিভার্সিটির রেপুটেশনটাই শুধুমাত্র এখানে ফ্যাক্টর না, তারা অবশ্যই দেখবে যে কোন সাবজেক্টে আপনি পড়াশোনা করতে চাচ্ছেন, মানে সেই সাবজেক্টের আয়ারল্যান্ডে এমপ্লয়াবিলিটি কত কেমন আছে। ইউসিডি ভালো ইউনিভার্সিটি বা ট্রিনিটি কলেজ ভালো মানে ভালো ইউনিভার্সিটি বা কলেজ, সেখানে অ্যাপ্লাই করলে অফকোর্স ইউর চান্সেস আর হায়ার দেন হচ্ছে নর্মাল কলেজ থেকে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেহেতু সাবজেক্টটাই তাদের জন্য মেইন কনসিডারেশন তারা ধরছে এবার, সো দে উইল অলসো চেক যে হুইচ সাবজেক্ট ইউ আর অ্যাপ্লাইং ফর। তো সেই ক্ষেত্রে আর কি এই বিষয়টা খুবই ক্রুশাল যে আপনি কোন সাবজেক্টটাতে অ্যাপ্লাই করছেন, আপনার ব্যাকগ্রাউন্ড কি। সো ব্যাকগ্রাউন্ড স্ট্রং হওয়াটা জরুরি। ইটস এ ভেরি মানে হচ্ছে ইনসাইড ইনফরমেশন, বিকজ আমি যেহেতু এখানে আছি, আমি একজন প্রফেশনাল এবং আমার সাথে ইউনিভার্সিটির যারা ডিরেক্ট পার্টনার আছে তাদের সাথে আমার প্রায় রেগুলার মিটিং হয়, আই অলসো পুশ দেম। যখন বাংলাদেশিদের আমি দেখেছি যে বিভিন্ন জায়গাতে ভিসা রিভিউজ করে দিচ্ছে, বিভিন্ন গ্রুপে দেখেছে। সো শুধুমাত্র ফাইন্যান্সারের পার্সপেক্টিভ থেকে না, আমি এখানে যারা আসে আমি চেষ্টা করি যে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বিষয়গুলোকে দেখার, কারণ যারাই আসুক যেখান থেকে আসুক সবাই আমার বাংলাদেশে ভাই বোন। সো সেখানে আমি জিজ্ঞেস করেছি এটা কেন করছে। তো আমাকে যে উত্তরটা দেওয়া হয়েছে এটা মিক্সড একটা মানে হচ্ছে বা অ্যান্সার, যেটা আমি ক্রস চেক করে নিয়েছি। যে যদিও বলছে যে সাবজেক্টটা ইম্পর্টেন্ট, মানে সাবজেক্টের জন্য রিফিউজ করছে, বাট এখানে আরও বেশ অনেক কিছু ফ্যাক্টর থাকে, যেমন তার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তার জব এক্সপিরিয়েন্স, তার আইএলটিএস রেজাল্ট, তার ফাইন্যান্সিয়ালস, সবগুলো দেখেই তারা একটা কম্বাইন্ড ডিসিশন নেয়, এবং ওই ডিসিশনটাকে তারা মোটা দাগে বলে দেয় সাবজেক্ট অ্যাভেলেবেল। সো আপনার ব্যাকগ্রাউন্ড যদি খুব ভালো হয় এবং ইউসিডি ট্রিনিটিতে যদি আপনি একটা ভালো সাবজেক্ট নেন সেক্ষেত্রে প্রবলেম হবে না, কিন্তু ব্যাকগ্রাউন্ড যদি কিছুটা উইক হয়, কিন্তু ইউসিডি ট্রিনিটিতে যদি আপনি একটা নর্মাল সাবজেক্ট নেন সেক্ষেত্রে কিন্তু আসলে ইটস নট গোনা হেল্প, মানে অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। ফরহাদ হোসেন নামের একজন আহ, জানতে চেয়েছেন ভাইয়া যে 7 year প্লাস ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন ডাবলিন, based fintech as a senior NOC engineer, wanted to apply for MSc fintech, is it okay to apply? Um, ভাই আপনি কি ডাবলিন থেকে বলছেন? সো আপনার তো সমস্যা হওয়ার কথা না, মানে আপনি যদি ডাবলিনে থাকেন মানে হচ্ছে এটা তো ইটস নট গোনা বি এনি প্রবলেম ফর ইউ, ইট শুড বি ফাইন ফর ইউ। মানে আমি নিজেও এখন আমি অ্যাপেলে ছিলাম, মেটাতে ছিলাম এর আগে, মানে আমি ব্যাংকিংয়ে ছিলাম, তারপর হচ্ছে টেক ইন্ডাস্ট্রিতে ছিলাম, আমি নিজেও এখন ফিনটেকে কাজ করছি। সো যেহেতু কনফিডেন্সিয়ালিটি এখানে আছে, আমি আমার অর্গানাইজেশন নাম ডিসক্লোজ করছি না। সো আমি একটা ইউএস বেসড মানে হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট ফিনটেক অর্গানাইজেশনে আছি ফাইন্যান্স ম্যানেজার হিসেবে, এবং আমার মনে হয় যে ফিনটেকটা হচ্ছে আয়ারল্যান্ডে বেশ গ্রো করবে মানে হচ্ছে নেক্সট ফিউ ইয়ার্সে। সো অফকোর্স যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে আমি অবশ্যই বলবো যে ইউ গো ফর এমএসসি ইন ফিনটেক, এবং আপনি যদি আমার সাথে পার্সোনালি কথা বলতে চান ইউ ক্যান স্পিক টু মি। আপনি যেহেতু ডাবলিনে আছেন আই ক্যান গিভ ইউ এ কল। ডাবলিন বেসড ফিনটেক, আচ্ছা ওকে, আপনি ডাবলিন বেসড ফিনটেকে কাজ করছেন কিন্তু বাংলাদেশ থেকে, ইফ আই এম নট মিস্টেকেন নাও। মানে হচ্ছে আমি ভেবেছিলাম আপনি হয়তো ডাবলিনে। সো হ্যাঁ, আপনি যদি ফিনটেক ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকেন আমি বলবো যে ডেফিনেটলি ইউ শুড গো ফর ফিনটেক। আমি বাংলাদেশে অনেককেই মানে হচ্ছে যারা ফ্রেশ গ্র্যাজুয়েট তারা ফিনটেকে অ্যাপ্লাই করতে চায়, আমি অনেকে ইয়েস বলি অনেককে না বলি। এটা কারণটা হচ্ছে যাদের ফিনটেকে কোনো এক্সপিরিয়েন্স নেই তারা আসলে ফিনটেকে পড়তে আসাটা আমি মনে করি না যে খুব বেশি মানে হচ্ছে লজিক্যাল হবে তাদের জন্য, কারণ এটার জন্য একটা এক্সপিরিয়েন্স প্রয়োজন হয়। ফিনটেকটা আপনি নিজেও যেহেতু কাজ করছেন আপনি জানেন যে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স না থাকলে আসলে এটাকে এমপ্লয়াররা কখনোই ইভালুয়েট করবে না। আপনি একটা ফ্রেশ গ্র্যাজুয়েট, আপনি এখানে জাস্ট ফিনটেকে পড়াশোনা করলেন, আপনাকে কিন্তু জব দিবে না, কারণ ফিনটেকে যে জবগুলো আয়ারল্যান্ডে অ্যাভেলেবেল সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স জব। ঠিক আছে, কারণ
ইফ ইউ থিঙ্ক ভেরি র্যাশনালি, মানে ফিনটেকের যে ব্যাকবোনটা সেটা প্রিপেয়ার করে হচ্ছে আইটি ইঞ্জিনিয়াররা। ফিনটেকে তাদের এখানে লাগে হচ্ছে এক্সপিরিয়েন্স হায়ার, যাদের ফিনটেকে এক্সপিরিয়েন্স আছে, যাদের ফিনটেক কমপ্লায়েন্স এক্সপিরিয়েন্স আছে, ফিনটেক প্রোডাক্ট নিয়ে কাজ করে এক্সপিরিয়েন্স আছে, সেই লোকগুলো। সো আপনার জন্য আমি বলবো যে অফকোর্স ফিনটেক ইজ সুইটেবল ফর ইউ। ফ্রেশ গ্রাজুয়েট যদি হতেন আমি বলতাম যে না, ডোন্ট অ্যাপ্লাই ফর ফিনটেক, বাট আপনার যে এক্সপিরিয়েন্স, অফকোর্স আই স্ট্রংলি মানে হচ্ছে মোটিভেট ইউ টু অ্যাপ্লাই ফর এমএসসি ইন ফিনটেক। এমএসসি ইন ফিনটেক বেশ কয়েকটি ইউনিভার্সিটিতে আছে, ইউ ক্যান স্পিক টু মাই টিম অ্যান্ড দে উইল লুক আফটার ইউ ইনশাল্লাহ। মানে হচ্ছে ভালো ভালো ইউনিভার্সিটিতেই ফিনটেক আছে এবং আমরা আপনাকে ওটাতে হেল্প করতে পারবো উইদাউট এনি ডাউট হোয়াটসএভার। আশিকুল ইসলাম আমাকে স্পেসিফাই করেছে ভাইয়া যে ফাইন্যান্সিয়াল অ্যান্ড বিজনেস অ্যানালিটিক্স। হ্যাঁ, আশিকুল ইসলাম ভাইয়া, আপনার যদি সাবজেক্ট সিলেকশনটা খুব ভালো, যদি আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডটা ভালো হয়, আমি বলবো যে ইয়েস, ইউ ক্যান চুজ ইউসিডি অর ট্রিনিটি। ইউসিডি ট্রিনিটির সাথে আমাদের ডিরেক্ট পার্টনারশিপ নেই, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, বাট স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে। উই ক্যান অ্যাপ্লাই টু দোজ ইউনিভার্সিটিস, মানে মানে হচ্ছে আপনার জন্য, অ্যান্ড ইউ উইল গেট দ্য সেম সর্ট অফ মানে হচ্ছে বেনিফিটস ইফ ইউ অ্যাপ্লাই ফ্রম ফাইন্যান্সার। সো এই সাবজেক্টটা ভালো, বাট হ্যাভিং সেড দ্যাট দে উইল লুক অ্যাট ইউর প্রোফাইল অ্যাজ ওয়েল, এটা আমি বারবার বলবো। ঠিক আছে? সো প্রোফাইলটা যদি আপনার জন্য মানে স্ট্রং মনে করে আমার টিম, দেন আই থিঙ্ক উই ক্যান হেল্প ইউ। প্রোফাইলটা ভালো না হলে যদি আপনি অ্যাপ্লাইও করেন, দে উইল অ্যাসেস ইউর প্রোফাইল, যে আপনার ফিউচার মানে পার্সপেক্টিভ কেমন আয়ারল্যান্ডে, এই জিনিসটা তারা দেখবে ভাই। হ্যাঁ, ফরহাদ ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ, আমি বুঝেছি যে ইউর ব্যাকগ্রাউন্ড ইজ ইটিই অ্যান্ড ওয়ার্ক হেয়ার অ্যাজ এ নেটওয়ার্ক অপারেশন ইঞ্জিনিয়ার, দ্যাটস ফাইন ভাইয়া। আপনি ওই ইন্ডাস্ট্রিতে রেলেভেন্ট, এবং ফিনটেকে শুধুমাত্র কিন্তু এরকম না যে আপনাকে জাস্ট ফিনটেক প্রোডাক্টটা নিয়ে পড়ানো হবে। ফিনটেকে যেমন আমি নিচে, আমি আসলে এটা ডিসক্লোজ পাবলিকলি করিনি, বাট ইউল বি এবল টু সি, মানে হচ্ছে ইফ ইউ আর কানেক্টেড উইথ মিন হচ্ছে ফেসবুক, মানে আমার সাথে যারা কানেক্টেড আছেন তারা দেখতে পাবেন যে আমি নেক্সট ইয়ারে হচ্ছে আরেকটা পোস্ট গ্রাজুয়েশন করতে যাচ্ছি ইন ফিনটেক, এমএস মানে পোস্ট গ্রাজুয়েশন ইন ফিনটেক এন্ড ইনোভেশন। সো এটা আমি সেজন্যই করছি যে আমার কাছে মনে হচ্ছে ওই ফিনটেকের নলেজটা রাখাটা বেটার। ইটস গোয়িং টু বি মাই ফোর্থ পোস্ট গ্রাজুয়েশন বিকজ আই ওয়ান্ট টু কিপ মাই সেলফ আপডেটেড উইথ দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য সার্কমস্টেন্সেস হোয়াটস গোয়িং অন। সো এটা করার উদ্দেশ্যটা এটাই যে ফিনটেকের বিভিন্ন পার্সপেক্টিভটা সম্পর্কে জানা। যেমন ফিনটেকে যেমন আপনার ফিনটেক প্রোডাক্ট নিয়ে মানে পড়াশোনা করতে হবে, ফিনটেকের যে হচ্ছে ইন্ডাস্ট্রি সেটা নিয়ে পড়াশোনা করতে হবে, ফিনটেক কমপ্লায়েন্স আছে সেখানে। সো এই বিষয়গুলো হচ্ছে আপনার কাভার করবে আপনার এমএসসি ফিনটেকে। সো নট অনলি যে আপনি একটু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসলে এমটি ফিনটেকে অ্যাডাপ্ট করতে পারবেন না, ব্যাপারটা ওরকম না। এবং এই কোর্সগুলোকে ডিজাইন করা হয় সেইভাবে যে কেউ যেন একদম কোর টেক ব্যাকগ্রাউন্ড থেকে না আসলেও যেন সে সেই ডিগ্রিটা বা প্রোগ্রামটা পড়তে পারে। যেমন আমার প্রোগ্রাম আমি দেখেছি আমাকে পাইথন শিখতে হবে, বাট দ্যাটস গোয়িং টু বি বেসিক পাইথন। সো ইটস নট গোনা বি ভেরি ডিফিকাল্ট ফর এনি ওয়ান। সো এভাবে আসলে ফিনটেকের কোর্সগুলো ডিজাইন করা হয়ে থাকে, অ্যান্ড ইউ শুড ডেফিনেটলি থিঙ্ক অ্যাবাউট মানে হচ্ছে এমএসসি ইন ফিনটেক। আমি আপনাকে স্ট্রংলি সাজেস্ট করবো, গেট ইন টাচ উইথ মাই টিম অ্যান্ড ইউ ভেরি গুড প্রোফাইল। ইফ ইউ নিড এনি হেল্প আই ক্যান জাম্প ইন টু এ কল উইথ ইউ ইন দ্য কামিং ডেজ, মানে ওয়েন ইউ স্পিক টু মাই টিম। ওকে, আমার মনে হয় যে উই আর রানিং আউট অফ টাইম, মানে আমার এখন যেতে হবে। লাইভটা যদি কেউ পরবর্তীতে দেখেন, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে জানাবেন। আমার টিম তো আছে, ওরা অ্যান্সার করবে। যদি আমার কাছ থেকে কোনো অ্যান্সার প্রয়োজন হয় ওরা আমাকে জানালে আই উইল গেট ব্যাক টু ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। এটা অড টাইম বাংলাদেশ, আমি আগেও বলেছি এবং আমি খুব মানে অ্যাওয়ার এটা সম্পর্কে। সো যারাই জয়েন করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।